বন্ধুরা নমস্কার। আমরা গল্পের নন্দনকানন চ্যানেলে শুনছিলাম সাহিত্যিক বরেন বসু রচিত রংরুট উপন্যাসখানি। আমরা দ্বাদশ পরিচ্ছেদ অবধি শুনেছি। শুরু করছি ত্রয়োদশ পরিচ্ছেদ। দ্বিতীয় শিফটে অমলের ডিউটি, বেলা 1টা থেকে রাত 9টা। ডিউটিওয়ালারা হাবিলদার মেজরের তাঁবুর সামনে 15 মিনিট আগে ফল ইন করে। হাবিলদার মেজর দেখেন তাদের ইউনিফর্ম ঠিকভাবে পরা হয়েছে কিনা, সঙ্গে ফার্স্ট ফিল্ড ড্রেসিং, অ্যান্টি ইনসেক্ট ক্রিম আর স্টিল হেলমেট নিয়েছে কিনা। পরিদর্শন শেষ করে তিনি মার্চ অফ করিয়ে দেন। টু ইয়োর ডিউটিজ, কুইক মার্চ। ওয়েস্টিয়ারে পৌঁছে ডিউটিওয়ালারা ভাগ ভাগ হয়ে যায়। অনন্ত বললে, চলো অমল, আমরা লোকোশেডের পাশ দিয়ে যাই। আর সকলের কাছ থেকে একটু তফাৎ হয়ে গিয়ে অনন্ত বললে, জানো অমল, লীলা আমার চিঠির উত্তর দিয়েছে। অমল বললে, তুমি কি চিঠি লিখেছিলে নাকি? 1-8খানা নয়, অন্তত 10-12খানা। দিন 3 হলো তার কাছ থেকে উত্তর পেয়েছি। এখনো সে আমাকে আমলই দিতে চায় না। হঠাৎ অমলের মনে পড়ে যায় আমিনগাঁও ক্যাম্পের সেই মেয়েটির কথা, তার জীবনের প্রথম নারী। তার অমন আকুল চাওয়াকেও সেই মেয়েটি আমল দেয়নি। যেন আপন মনেই অমল বলে ওঠে, জানো অনন্ত, মেয়েরা পুরুষদের মোটেই বিশ্বাস করে না। অনন্ত থমকে দাঁড়িয়ে পড়ে বললে, তাহলে কি লীলাও আমাকে বিশ্বাস করবে না? অমল অনন্তর পিঠে হাত রেখে চলতে চলতে বললে, তুমি যে বিশ্বাসযোগ্য সেটা প্রমাণ করতে হবে অনন্ত, তার জন্য সময় লাগবে। মেইন ইয়ার্ডে ওরা এসে পড়েছে। অমল দেখলে একজন আমেরিকান সৈনিক রীতিমতো দৌড়ঝাঁপ করছে। নিজেই সে কাপলিং খুলছে, সিগন্যাল দিচ্ছে, পয়েন্ট বানাচ্ছে। অমল অবাক হয়ে বলে, ওই আমেরিকানটা আবার এখানে কি করছে? অনন্ত বললে, ও যে আমাদের ড্যান, আমেরিকান ইয়ার্ড মাস্টার। আমাদের কোম্পানিতে আমেরিকানরাও পোস্টেড হয়েছে নাকি? তুমি কি খেপে গেলে নাকি? যেখানে দেখছো আমেরিকার দেওয়া প্রতিটি জিনিসের ওপর নির্ভর করে ব্রিটিশ আজ কোনো রকমে যুদ্ধ চালাচ্ছে, সেই আমেরিকানরা কি আসবে না আমাদের কোম্পানিতে? তবে তবে আর কি, ওরা আছে জনবারো এই মণিপুর রোড স্টেশনে, আর ওদের ওপর আছে একজন লেফটেন্যান্ট। এই কজনের কাছে আমাদের কোম্পানির টিকিটি বাঁধা। ওদের সামনে আমাদের প্রভুরা তো গরুর পক্ষিটি হয়ে আছেন, আমরা তো কোন দাসস্য দাস। এ আবার কবে থেকে হলো? এই তো এই মাসের গোড়া থেকে। বাংলা আর আসামের সমস্ত রেলওয়ে এখন ওদেরই তাবে। আমেরিকান WV ইঞ্জিন কিছু কিছু এসে পড়েছে, ওয়াগনে নাকি শিগগিরই আসছে। এক কথায় আসাম ফ্রন্টের লড়াই ওরাই চালাবে। অমল বললে, তার মানে গোদের ওপর বিষ ফোঁড়া। অনন্ত স্বর নামিয়ে বললে, সেদিন শুনছিলুম ব্রিটিশ নাকি আমেরিকার কাছে বাংলা আর আসাম লিজ দিয়ে দিয়েছে। স্টেশনের সামনে দাঁড়িয়ে পড়ে অনন্ত বললে, তোমার তো লার্নিং ডিউটি অমল। এক ফাঁকে স্টেশনে এসো, আমেরিকানদের সঙ্গে আলাপ করিয়ে দেব। ভারী মিশুকে আর সরল এরা।
ইস্টইয়ার্ডে পৌঁছে অমল দেখে ইয়ার্ড ফোরম্যান স্বরাজ কাজ শুরু করে দিয়েছে। একটা লাইনের সমস্ত ওয়াগনগুলোকে শর্টিং করছে। খালি ওয়াগন আর রকমারি লোড বাছাই করে পাশাপাশি 3-4টে লাইনে ছড়িয়ে ফেলেছে। দাঁড়িয়ে কিছুক্ষণ শর্টিং লক্ষ্য করতে করতে অমলের নজর পড়ল একটি ব্রিটিশ সৈনিকের ওপর। কাঁধে রাইফেল ঝুলিয়ে একটা ওয়াগনের পাশাপাশি দৌড়দৌড়ি করছে। অমল তার ভাবগতিক দেখে বলে ওঠে, ব্যাটা যেন ক্যাসাবিয়াঙ্কা। স্বরাজ বললে, দাওয়াই পড়লে আর ক্যাসাবিয়াঙ্কা হবে না। অমল বললে, কিরকম? ব্যাটা এসে আমার ওপর তম্বিগম্বি করছিল, ওর ওয়াগন আগে প্ল্যাটফর্মে প্লেস করতে হবে। আমি অমনি মক্ষম দাওয়াই ছেড়ে দিলুম, যাও আমেরিকান ইয়ার্ডমাস্টারের কাছ থেকে শান্টিং অর্ডার করিয়ে আনো। আর কি, সাপের মাথায় বিষ বড়ি, সুরসুর করে গিয়ে এখন ওয়াগন সামলাচ্ছে। তা সামলাবার কি আছে? আছে বই কি, আমরা যে ব্লাডি ইন্ডিয়ান, যদি চুরি করি, খাস বিলিতি সোলজারদের জন্য এদের একখানা বই আছে, তার নাম আওয়ার এম্পায়ার। তোমায় বলবো কি অমল, সে বইখানা যদি পড়ো তো তোমার মাথায় খুন চেপে যাবে। ইন্ডিয়ান মাত্রেই চোর, জোচ্চোর, গাঁটকাটা, এইসব আর কি। সেই সব পড়ে ওর দিব্যজ্ঞান হয়েছে, কাজেই উনি ওর বাবার সম্পত্তি সামলাচ্ছেন। অমল বললে, তার জন্যে তো আর ওই লোকটি দায়ী নয়। ওদের গভর্নমেন্ট ওকে যেমনটি বুঝিয়েছে ও ঠিক তেমনটি বুঝেছে। আচ্ছা, আমি ওকে বুঝিয়ে বলে আসছি। স্বরাজ বললে, তোমার যে দেখি ওর জন্য দরদ উঠলে উঠল, মরুকগে না শালা লাল মুখ। অমল যেতে যেতে বললে, দেখি না কি বলে। কিছুক্ষণ বাদে অমল ফিরে এলো। স্বরাজ জিজ্ঞেস করলে, কি বলে শালা, এখনো তো দৌড়দৌড়ি করছে? আর করবেও, অমল সঙ্গে সঙ্গে বললে। ওর অফিসার নাকি ধারে কাছে কোথায় আছে, সে যদি দেখে ও চুপচাপ দাঁড়িয়ে আছে তাহলে আর ওর রক্ষে থাকবে না। স্বরাজ বলে ওঠে, তবে যে শুনি ওরা স্বাধীন জাত, তার নমুনা তো চোখের ওপর স্পষ্ট দেখতে পাচ্ছি। স্বাধীন যদি হতো তাহলে কি আর ঘর বাড়ি ছেড়ে মরতে আসতো এই 7 সমুদ্র 13 নদীর পারে? ঘণ্টাখানেক পরে এক ফাঁকে অমল স্টেশনে গিয়ে হাজির হয়। এএসএম এর ঘরে ঢুকতে গিয়ে দেখে সেই ড্যান হাত পা ছুঁড়ে প্রচুর হাঁক ডাক করছেন। অমল অনন্তকে জিজ্ঞেস করলে, ব্যাপার কি? অনন্ত বললে, ব্যাপার গুরুতর। ওদের রেড ক্রস ভ্যান আসবে বেলা 4টে। বেলা 2টোর মধ্যে ওর ইস্টওয়ার্ডের 5 নম্বর লাইন ক্লিয়ার চাই। ক্যাম্প থেকে মদ গিলে ফেরার সময় দেখেছে লাইনটা ক্লিয়ার হয়নি, আর যাবি কোথায়? অমল বললে, রেড ক্রস ভ্যান কেন, কারো অসুখ করেছে নাকি? কারো মানে? ওদের সকলের। আর অসুখ, মারাত্মক অসুখ। 1 সপ্তাহ হয়ে গেল, আর কি মোরেল ঠিক থাকে? তাই মেজাজ খারাপ। অমল বললে, ব্যাপারটা ঠিক বুঝলুম না। রেড ক্রস ভ্যানের সঙ্গে মোরেলের সম্পর্ক কোথায়? রেড ক্রস হলো আমেরিকান রেড ক্রস। এই গাড়িতে আছে একটি বগি, তার মাঝখানে একটি হল, আর তার দুপাশে 2টো বেডরুম। এর মধ্যে থাকেন 2টি আমেরিকান মেয়ে। তারা সপ্তাহে একবার করে এইসব আমেরিকান ডিট্যাচমেন্টগুলোয় আসেন এদের মোরেল তাজা রাখতে। প্রথমে ওই হলটায় হবে সিনেমা, তার মানে রাজ্যের যত ন্যাংটা মেয়ের ছবি দেখাবে। তারপর সারা রাত ধরে ওই মেয়ে দুটোকে নিয়ে সে যা কাণ্ড চলবে সে না দেখলে তুমি ধারণাই করতে পারবে না। শালারা আছে বেশ, মদ, মেয়ে মানুষ, চকোলেট আর চুইংগাম,
এই নিয়ে যেন নেশার ঘোরে আছে। অমল বললে, তা না হলে আর খামোকা মরতেই বা আসবে কেন? ব্লক ইনস্ট্রুমেন্টের ঘন্টা বেজে উঠল। অনন্ত হন্তদন্ত হয়ে ভেতরে চলে গেল। অমল ভ্যানকে লক্ষ্য করতে থাকে। ড্যান তখন প্রচুর হাত পা নেড়ে শান্টিং জমাদারকে বোঝাচ্ছে, হাম আমেরিকান, ইয়োর ফ্রেন্ড, নট আ ফাকিং ব্রিটিশার। অমলের ভ্রু কুঁচকে ওঠে। আমেরিকা ও ভারতের বন্ধু? শান্টিং জমাদার কাজ বুঝে চলে যায়। ড্যান হিপ পকেট থেকে মদের বোতল বার করে ঢক ঢক করে খানিকটা গলায় ঢেলে দেয়। চেয়ারে বসে টেবিলের ওপর পা তুলে দিয়ে একটা চকোলেট স্লাব চিবোতে শুরু করে। বাইরে থেকে আর একজন আমেরিকান এসে ড্যানের সঙ্গে কথা বলতে থাকে। লাইন ক্লিয়ার দিয়ে অনন্ত বাইরে বেরিয়ে আসে, একটা ঠেলা দিয়ে অমলকে দেখায়, ওই হলো লেফটেন্যান্ট মুর। আর ওই ড্যানের পাশে দাঁড়িয়ে কথা বলছে। অমল দেখলে ড্যান সেই একইভাবে টেবিলের ওপর পা তুলে চেয়ারে মাথাটা এলিয়ে লেফটেন্যান্ট মুরের সঙ্গে কথা কইছে। অমল জিজ্ঞেস করলে, ড্যানের র্যাঙ্ক কি? প্ল্যাটফর্মে এসে অনন্ত বললে, মামুলি একজন প্রাইভেট। ওরা অফিসারদের সঙ্গে এই রকম সহজভাবে কথা বলে, তা সে যত বড় অফিসারই হোক না কেন। তুমি জানো না অমল, কথায় কথায় আমরা অফিসারদের স্যালিউট করি বলে ওরা আমাদের কি ভীষণ ঠাট্টা করে। 3:30 ডাউন ইন করতে আর মিনিট 10 বাকি। লেফটেন্যান্ট প্যান্সির ব্যাটম্যান একটা সুটকেস এনে অনন্তকে বললে, সাহেব এই গাড়িতে লামডিং যাবে, সুটকেসটা গাড়িতে তুলে দেবেন। অমল ঝাঁঝিয়ে উঠল, আমার বয়ে গেছে। কেন, সাহেব নিজের ছোট সুটকেসটাও বইতে পারেন না নাকি? ভারী আমার নবাব পুত্তুর রে। অমলকে বললে, জানো অমল, কিন্তু আমেরিকান অফিসারদের দেখবে, তারা তাদের নিজের মাল নিজেরাই বয়। গাড়ি ইন করলে পয়েন্টসম্যানের হাতে লাইন ক্লিয়ার দিয়ে অনন্ত বলে দিলে, ড্রাইভারকে বলে দাও রাইট টাইমে স্টার্ট করতে। অমলকে বললে, যাও না ভাই, গার্ডকেও একটু বলে দাও, না হলে শুধু শুধু লেট করবে, আর আমাকে দিতে হবে কৈফিয়ত। জানোই তো, মেজর ব্রাউনের সামনে একবার দাঁড়ালেই নিজের পক্ষে 3 দিনের ট্রেট পে। অমল ফিরে এসে দেখলে লেফটেন্যান্ট প্যান্সি দরজার কাছে দাঁড়িয়ে, মুখখানা তার লাল টকটক করছে। অনন্ত লেফটেন্যান্ট প্যান্সির সেই সুটকেসটা হাতে করে ফ্যাকাশে মুখে ঘরের মধ্যে দাঁড়িয়ে। সমস্ত ঘরটা যেন থমথম করছে। হঠাৎ ড্যান চিৎকার করে উঠল, হেই, লিভ দ্যাট ফাকিং লাগেজ দেয়ার। লেফটেন্যান্ট প্যান্সি বাজখাই গলায় হুকুম দিলেন, লেও। অনন্ত এক পা এগিয়েছে। ড্যান আবার চেঁচিয়ে উঠল, হি won't carry your luggage, you bloody Britishers. You want to win the war at their cost. লেফটেন্যান্ট প্যান্সি হাত দুটো বারবার মুঠো করছেন আর খুলছেন। অনন্ত ঠক ঠক করে কাঁপছে, তার হাতে সুটকেসটা দুলছে। ড্যান সামনে গজগজ করছে আর মুচকে হাসছে। লেফটেন্যান্ট প্যান্সি নিজের শরীরের ওপর একটা ঝাঁকানি দিয়ে হাঁকলেন, কাম অন ASM, কুইক। ঝড়ের বেগে তিনি স্টেশন রুম থেকে বেরিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে অনন্তও টলতে টলতে সুটকেসটা নিয়ে বেরিয়ে গেল। ড্যান হিপস পকেট থেকে মদের বোতলটা টেবিলের ওপর ঠুকে বসিয়ে হো হো করে হেসে উঠল। খগেন লাইন থেকে ফিরেছে।
কাঁচা পয়সা কিছু রোজগারও হয়েছে। পাঁচকড়ি আর অমলকে বললে, চলো অমল, একটু ঘুরে আসা যাক। কোম্পানির ছেলেদের কাছে একমাত্র আকর্ষণের বস্তু ওই বাজারটি, অর্থাৎ খাবারের দোকানগুলো। ডিসিপ্লিনড খানা খেয়ে খেয়ে যখন ছেলেরা প্রায় ক্ষেপে ওঠে, তখন চলে যায় ওই বাজারটিতে। কোনো একটি শুভ দিনে সারা মাসের হাত খরচের টাকাটি ওই খাবারের দোকানগুলোতে উজাড় করে দিয়ে আফসোস করতে করতে ফিরে আসে। পাঁচকড়ি বললে, চলো তবে স্টেশনটা একটু ঘুরে যাই, 3:30 ডাউন আসবার সময় হয়েছে। অমলের বুকের মধ্যেটা ছ্যাঁত করে ওঠে। অনন্তর সেই অপমানের দৃশ্য তার চোখের ওপর ভেসে ওঠে। বললে, স্টেশনে আবার কি হবে? তেমন কিছু নয়, একটু ঘুরে ফিরে বেড়ানো আর কি। তবুও 2-10টা অচেনা মুখ দেখতে পাওয়া যাবে। ক্যাম্প ছেড়ে পথে বেরিয়ে খগেন বললে, আচ্ছা অমল, এই আমেরিকানদের তোমার কেমন লাগে? অমল বললে, কেন, মন্দ কি? খগেন বলে উঠল, ওরা কি বলে জানো? ইন্ডিয়ানস আর বেগার্স। দুর্ভিক্ষের সময় এসে হাজির হয়েছে কিনা, তাই দেশশুদ্ধ মানুষকে ভিক্ষে করতেই দেখেছে। ওরা যেন আমাদের বড্ড বেশি করুণার চোখে দেখে। পাঁচকড়ি বললে, কিন্তু ব্রিটিশদের যা ঘৃণা করে কি বলবো, একটা ব্রিটিশ দেখলেই যেন ক্ষেপে ওঠে। অমল বললে, তাতে আর আমাদের রাগটা কি? স্টেশন রুমে এসে ঢুকতেই আমেরিকান ইয়ার্ড মাস্টার হেস্টিংস অভ্যর্থনা জানালে, হেই জো, কাম অন, লেটস হ্যাভ সাম বিয়ার। হেস্টিংসের টেবিলের ওপর ডজন খানেক বিয়ার ক্যান সাজানো। তার থেকে একটা তুলে নিয়ে খগেনকে বললে, দিস ফ্রম আওয়ার স্টেটস। খগেন বললে, আই ডোন্ট ড্রিঙ্ক। হেস্টিংস তো হেসে লুটোপুটি খাওয়ার দাখিল। কিছুক্ষণ পরে চোখ কপালে তুলে বললে, ও জিসাস ক্রাইস্ট অলমাইটি, দিস ইজ নো ব্লাডি ওয়াইন, দিস ইজ বিয়ার জো। খগেন আবারও জানালে, সে বিয়ারও খায় না। হেস্টিংস খগেনের হাতটা ধরে টেনে টেবিলের ধারে নিয়ে গিয়ে তার চোখের সামনে একটা বিয়ার ক্যান ঘোরাতে ঘোরাতে বললে, দিস ইজ নো ফাকিং ইংলিশ বিয়ার মাই বয়, দিস ইজ আমেরিকান বিয়ার ফ্রম আওয়ার স্টেটস। পাঁচকড়ি বলে উঠল, তবে আর কি, ওর তুল্য জিনিস আর ভূভারত নেই। শালারা আমেরিকান আমেরিকান করেই মূলো। সুনীল ছিল ডিউটিতে। বললে, আরে খেয়ে ফেল, না হলে আমাদের অসভ্য মনে করবে, আর ওই একটা ক্যানে নেশা হবে না। হেস্টিংস পকেট থেকে একটা জ্যাক নাইফ বার করে প্রতিটি টিনে 2টো ফুটো করে এক একজনের হাতে দিতে লাগলো। এদিক ওদিক চেয়ে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও ওরা খানিকটা করে খেয়ে টিনগুলো বাইরে ফেলে দিলে। হেস্টিংস একটার পর একটা গলায় ঢালতে লাগলো। গোটা 6 শেষ করার পর জিভ দিয়ে ঠোঁটটা একবার চেটে নিয়ে বললে, হাউ ডু ইউ লাইক? ওরা ঘাড় নেড়ে কাষ্ঠ তারিফ জানালে। হেস্টিংস মহা খুশি। সে বার তিনেক আমেরিকান বিয়ারের মহিমা কীর্তন করে বললে, হাউ ডু ইউ লাইক দ্য ইয়াংস? মাছকড়ি বলে ওঠে, কি বাবা, এখন থেকেই পটাতে শুরু করেছো? ব্রিটিশকে সরিয়ে মসনদে বসবার তালে আছো নাকি? হেস্টিংস বললে, শিওরলি উই ওয়ান্ট টু বি ফ্রেন্ডস। অমল খগেনের হাতে একটা টান দিয়ে বললে,
চলো। আর কেন? খগেন পাঁচকড়িকে ডাকে। পাঁচকড়ি আপন মনে গজগজ করতে থাকে, ফ্রেন্ড তো সব শালাই। হেস্টিংস খগেনকে ধরে ফেলে বললে, হোয়ার আর ইউ গোয়িং চো? খগেন বললে, বাজার। উই কেম ফ্রম মার্কেটিং। হেস্টিংস হঠাৎ লাফিয়ে ওঠে, ওদের তিনজনকে জড়িয়ে ধরে চলতে চলতে বললে, লেটস গো অ্যান্ড ইট সামথিং। খগেন বলে ওঠে, মাতালের পাল্লায় পড়ে ভেলা বিপদ হলো দেখছি। স্টেশন থেকে বেরিয়ে মেইন ইয়ার্ড পার হয়ে ওরা চারজনে বাজারে ঢুকলো। চলতে চলতে হেস্টিংস বললে, আই ডোন্ট লাইক দিস প্লেস, উই কান্ট গেট গার্লস হিয়ার। খগেন চাপা গলায় বললে, তা তো লাইক করবে না, আর কলকাতায় শালারা কি কাণ্ডটাই না করে বেড়াচ্ছে। দুর্ভিক্ষের ঠেলায় মানুষ মরছে না খেয়ে, আর এই শালারা মেয়েদের নিয়ে মজা লুটছে। পাঁচকড়ি হেস্টিংসকে বললে, হোয়াট অ্যাবাউট ইউর স্টেটস? ইয়া, এনাফ ইন আওয়ার স্টেটস। ইনভাইট a girl for a drink, take her to cinema or dance, she won't mind. খগেন আঁতকে ওঠে, আরে বাপস, বলে কি হে? এ শালারা কি এখনো বর্বর যুগে বাস করে নাকি? পাঁচকড়ি বললে, আমার তো তাই মনে হয়। সেদিন হ্যারি তার বউয়ের ফটো দেখাচ্ছিল, আমার তো আইরে আক্কেল গুরুম। খগেন বললে, কেন, কিরকম ফটো? একেবারে উলঙ্গ হয়ে নানান ভঙ্গিতে প্রায় 10-12খানা ফটো। প্যারিস পিকচারও তার কাছে হার মেনে যাবে। অমল হেস্টিংসকে জিজ্ঞেস করলে, দেন হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার লিভিং সাচ আ হ্যাপি লাইফ? হেস্টিং অসহায় ভঙ্গিতে কাঁধ কুঁচকে বললে, হোয়াট ক্যান উই ডু? উই আর টু সেভ ইন্ডিয়া ফ্রম দ্য জ্যাপস। পাঁচকড়ি বলে ওঠে, ও, মার চেয়ে দেখছি মাসির দরদ বেশি। চীনা রেস্তোরাঁটার সামনে এসে হেস্টিংস বললে, লেট হ্যাভ চাইনিজ ডিশেস। কয়েক ধাপ সে এগিয়ে গেল। ওরা দাঁড়িয়ে পড়ল। ওদের চোখ রেস্তোরাঁর দেয়ালে একটি বোর্ডের ওপর আটকে গেছে। হেস্টিংস রেস্তোরাঁর রোয়াকে উঠে পেছন ফিরে ডাকলে, হেই চো, কাম অন। খগেন বললে, নো হেস্টিংস, উই ওয়ন্ট। দৌড়ে রাস্তায় নেমে এসে খগেনের একটা হাত ধরে হ্যাঁচকা মেরে হেস্টিংস বললে, ওয়াই, হোয়াটস দি ম্যাটার? খগেনের কান পর্যন্ত রাঙা হয়ে উঠেছে। লজ্জায় আর অপমানে তার চোখে জল এসে গেছে, মুখখানা থমথম করছে। নীরবে সে বোর্ডখানার দিকে আঙুল তুলে ধরল। হেস্টিংস জোরে জোরে পড়তে থাকে, ফর ব্রিটিশ ট্রুপস অনলি, আউট অফ বাউন্ডস ফর ইন্ডিয়ান ট্রুপস। হেস্টিংসের বিশাল দেহখানা মুহূর্তে কুঁকড়ে ওঠে। হাত দুটোকে মুঠো করে দাঁতে দাঁত ঘষে বলে ওঠে, ফর ব্রিটিশ ট্রুপস অনলি, হোয়াট অ্যাবাউট দি আমেরিকানস? I will kick the bloody Britishers out of India. হিংস্র একটা পশুর মতো সিঁড়ি দিয়ে উঠে বোর্ডখানা এক হ্যাঁচকায় খুলে নিয়ে পর্দা সরিয়ে ভেতরে ঢুকে পড়ল। খগেন বললে, চলো হে, দেখি হেস্টিংসটা না জানি কি করে বসে। অমল গমনোদ্যত খগেনের হাতটা খপ করে চেপে ধরে বললে, ওদের লড়াইয়ের মাঝখানে তোমার আমার কোনো স্থান নেই খগেন। এ লড়াই দুই বীর পুরুষের লড়াই, আমরা হলাম তাদের বাজি। খগেন আর পাঁচকড়ি অমলের থমথমে মুখখানার দিকে চেয়ে দাঁড়িয়ে পড়ে।
অমল আবার বললে, চলো আমরা ফিরে যাই। ঝনঝন করে একটা শব্দ ভেসে আসে রেস্তোরাঁর মধ্যে থেকে। পাঁচকড়ি বললে, কিন্তু একসঙ্গে এসে হেস্টিংসকে এরকম একটা বিপদের মুখে ফেলে আমরা পালিয়ে যাব? রেস্তোরাঁর মধ্যে তখন চলেছে হুড়োহুড়ি, খটাখট, দুমদাম শব্দ। অমল বললে, পালিয়ে তো আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি আমাদের রাস্তায়। আমেরিকানরা ব্রিটিশদের ঘৃণা করে বলেই আমাদের বন্ধু হতে পারে না। রেস্তোরাঁর ভেতর থেকে ভেসে আসে কয়েকটা টুকরো আর্তনাদ, খানিকটা ধস্তাধস্তি, আর টেবিল চেয়ার ভাঙার মর্মর শব্দ। অমল বললে, এখনো কি হেস্টিংসকে সাহায্য করার কথা ভাবছো নাকি খগেন? খগেন পাঁচকড়ির দিকে চেয়ে অসহায়ভাবে কাঁধ কোঁচকায়। রাত তখন বোধহয় 11টা। মেইন স্টেশন থেকে সাদেক হাঁপাতে হাঁপাতে এসে অমলকে ঘুম ভাঙিয়ে ঠেলে তুললে। ধর্মর করে উঠে পড়ে অমল বললে, কি হয়েছে সাদেক? সাদেক বললে, এক্ষুনি এক্ষুনি আপনার স্টেশনে চলুন, অনন্তবাবু ডাকছেন। কেন? সমস্ত ব্যাপার আমি জানি না, তবে আমেরিকানদের সঙ্গে কি একটা গোলমাল হয়েছে, অনন্তবাবু ভীষণ ঘাবড়ে গেছেন। আমেরিকানদের সঙ্গে গোলমাল? অমল ভেবেই ঠিক করতে পারে না ব্যাপারটা কি, কিন্তু ব্যাপারটা যে সাধারণ নয় সেটা তার মনে বদ্ধমূল হয়ে গেছে। রাত 11টার সময় কোনো অফ ডিউটি লোকের ক্যাম্পের বাইরে যাওয়া যে কতখানি বিপজ্জনক এ কথা নিশ্চয়ই অনন্তর মনে আছে। তবুও অনন্ত ডেকে পাঠিয়েছে। সাদেককে বললে, এক কাজ করো সাদেক, খগেন, পাঁচকড়ি, স্বরাজ, সন্তোষ আর সুনীলকেও ডাকো। তাদের বলো কোনো হইচই না করে একজন একজন করে যেন ওরা এক্ষুনি স্টেশনে যায়। আমি এক্ষুনি চলে যাচ্ছি। তাঁবু থেকে বেরিয়ে কয়েক পা যেতেই নাইট পিকেটের সঙ্গে অমলের মুখের সামনে ঝুঁকে পড়ে দেখে মুচকে হেসে বললে, আপনি? হ্যাঁ ভাই, ভয় নেই, কোনো খারাপ মতলবে যাচ্ছি না। আমেরিকানদের সঙ্গে কি একটা গোলমাল হয়েছে, অনন্ত ডেকে পাঠিয়েছে। কিন্তু অমলবাবু, উপায় নেই ভাই, ধরা যদি পড়ি শাস্তি পাব। এসব জেনে শুনেও যখন অনন্ত ডেকে পাঠিয়েছে তখন যাওয়াই উচিত। তুমি কি বলো? নাইট পিকেট বললে, নিশ্চয়ই, বিশেষ করে যখন আমেরিকানদের সঙ্গে গোলমাল। ফিরে এসে কিন্তু আমায় সমস্ত ব্যাপারটা বলবেন। স্টেশন রুমের দরজায় গিয়ে দাঁড়াতেই অনন্ত ধর্মর করে উঠে এলো। অমলের একটা হাত ধরে টানতে টানতে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। হাত পা তার থরথর করে কাঁপছে। অমল তার একটা কাঁধ চেপে ধরে বললে, কি হয়েছে অনন্ত? কথা বলতে গিয়ে অনন্তর গলা কেমন যেন বুঝে যায়। বার কয়েক ঢোক গিলে বললে, আমেরিকানরা আমেরিকানরা মতলব করেছে আসাম মেল থেকে মেয়ে নামিয়ে নেবে। অমল আঁতকে ওঠে, কি? হ্যাঁ অমল, ট্রেন যেই ছাড়বে অমনি ওদের মধ্যে থেকে একজন লেডিস কম্পার্টমেন্ট থেকে একটি মেয়ে জোর করে নামিয়ে নেবে। অনন্তর একটা হাত অমল প্রাণপণে চেপে ধরে। শরীরটা তার থরথর করে কাঁপছে। হঠাৎ সে চিৎকার করে ওঠে, তোমার সামনে যখন ওরা এইসব মতলব করছিল তখন ওদের গলা টিপে ধরতে পারলে না? অস্বস্তিতে সে ছটফট করতে থাকে, বারবার পেছন দিকে ফিরে ফিরে চায়। আহ, এখন ওরা আসছে না কেন? আবার অনন্তকে জিজ্ঞেস করলে, ট্রেনটা আসতে আর কত দেরি?
তা এখনো 8 ঘন্টা। অমল যেন বিরক্ত হয়ে ওঠে। তা তুমি কেবল আমাকে ডেকে পাঠালে কেন? আর ব্যাপারটাই বা সাধেকের কাছে বলে দাওনি কেন? তাহলে ক্যাম্প শুদ্ধ ছেলেকে জাগিয়ে তুলে আনতুম। অনন্ত আমতা আমতা করে বললে, ওরা যখন আমারই সামনে বসে এই সমস্ত মতলব করছিল, তখন আমি এত ঘাবড়ে গিয়েছিলুম যে কি যে করব কিছুই ঠিক করতে না পেরে শেষ তোমায় ডেকে পাঠালুম। লাইন ক্লিয়ার দিয়েছ নাকি? না, এখনো দিইনি। বেশ, আমরা তৈরি হয়ে খবর না দেওয়া পর্যন্ত কিছুতেই লাইন ক্লিয়ার দিও না। দূরে 3-4 জনকে দেখা গেল, কথা কইতে কইতে আসছে। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে অমল বললে, যাক, ওরা এসে পড়েছে, এবার তুমি লাইন ক্লিয়ার দিতে পারো। অনন্ত চলে গেল স্টেশন রুমে। খগেন, পাঁচকড়ি, স্বরাজ, সাদেক, সুনীল সকলেই ওরা এসে পড়েছে। পাঁচকড়ি ছুটে এসে অমলকে জিজ্ঞেস করলে, কি হয়েছে অমল? অমল বললে, চলো আমরা ওয়াটার কলামের আড়ালে গিয়ে কথা কই। সকলে নীরবে অমলের সঙ্গে সঙ্গে চলতে লাগলো। সোয়ান নেকের তলায় সেন্ডারের গাদার উপর বসে অমল বললে, খুব মাথা ঠান্ডা করে শুনবে, আর এখনই একটা ব্যবস্থা করতে হবে। একে একে অমল আমেরিকানদের মতলবের কথা বললে, যা সে অনন্তর কাছ থেকে শুনেছে। শুনতে শুনতে পাঁচকড়ি ছিটকে লাফিয়ে উঠল, শালাদের আজ জানে মেরে দেব। মনে করেছে কি শালারা এটা কি ওদের স্টেটস নাকি? সুনীল বললে, এই শুনেই এত লাফালাফি করছিস? আর সেদিন এই আমেরিকানরা ফার কাটিংয়ে কি করেছে জানিস? ভর দুপুরে গোটা 3 আমেরিকান একটা বাড়ির মধ্যে ঢুকে পড়ে বাড়ির মেয়েদের ধরে টানাটানি করতে শুরু করে। ভয় পেয়ে মেয়েরা চেঁচিয়ে ওঠে। মেয়েদের চিৎকার শুনে আশেপাশের লোক যখন জমা হয়ে যায়, তখন ওরা রাস্তায় র্যান্ডাম ফায়ার করতে করতে পালিয়ে যায়। সেই গুলিতে 3টে লোক মারাও গেছে। স্বরাজ বললে, এরকম তো ওরা হামেশাই করে বেড়াচ্ছে। কে যেন বলছিল, ওদের জ্বালায় কলকাতায় মেয়েরা রাস্তায় বেরোতে পারে না। খগেন বললে, অথচ শালাদের মুখে তো সবসময় ফ্রেন্ডশিপের বুলি। সাদেক বলে উঠল, এর একটা বিহিত করতেই হবে অমলবাবু। আমাদের নাকের ডগায় মেয়েদের এমনভাবে বেইজ্জত করবে, এ কিছুতেই বরদাস্ত করব না। সুনীল বললে, বরদাস্ত তো তুমি করবে না, কিন্তু ওরা তো রিভলভারের ডগায় যা খুশি তাই করছে। তুমি বাধা দিতে গেলে তোমার কপালে হয় মৃত্যু, না হয় কোয়ার্টার গার্ড। পাঁচকড়ি তেড়ে ওঠে, আর ভয় দেখাসনি সুনীল, ভয়ে ভয়ে তো হয়েই আছি। তা বলে এমন একটা কাণ্ড হাত পা গুটিয়ে চোখের ওপর দেখবো কেমন করে? আমরা মানুষ না জানোয়ার? অব্যক্ত যন্ত্রণায় যেন সে ছটফট করে ওঠে। না না অমল, এ আমরা কিছুতেই বরদাস্ত করব না। মরতে যদি হয় ওদের একটাকে নিয়ে মরব। সাদেক বললে, আলবাত, মরতে যদি হয় মরদের মতো মরব। অমল বললে, তাহলে ইস্ট ইয়ার্ড আর ওয়েস্ট ইয়ার্ডের স্টাফদের খবর দিয়ে এখনই জড়ো করতে হবে, আর লাঠি, ডান্ডা, রড যা পাওয়া যায় সবই হাতের কাছে মজুত রাখতে হবে। পাঁচকড়ি লাফিয়ে ওঠে, আর যা থাকে কপালে, ওই শালা আমেরিকানদের একদিন কি আমাদের একদিন। সুনীল অমলকে বললে, তাহলে তোমরা মারপিট করবে? ভালো করে একটু ভেবে দেখো অমল। পাঁচকড়ি সুনীলকে খেঁকিয়ে উঠল, মারপিট করব না তো কি ওদের পায়ের তলায় লুটিয়ে পড়ে ল্যাজ নাড়ব? অমল সাদেককে বললে, তুমি অনন্তকে ডেকে নিয়ে এসো তো সাদেক। সাদেক চলে গেল স্টেশন রুমে। খগেন আর পাঁচকড়ি
গেল ইস্ট ইয়ার্ড আর ওয়েস্ট ইয়ার্ডে। সুনীল অমলকে আবার বললে, ভালো করে একটু ভেবে দেখো অমল, ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস হয়ে দাঁড়াচ্ছে। স্বরাজ সুনীলকে বললে, আর আমেরিকানরা যে কাণ্ডটা করতে চলেছে সেটা কি খুব মামুলি মনে হচ্ছে? সুনীল বললে, আহা, আমি কি তাই বলছি নাকি? আমি বলছি একটু সাবধান হয়ে নিজেদের সামলিয়ে কাজটা হাসিল করা যায় না? অমল বললে, এইভাবে সাবধান হয়ে হয়ে আর নিজেদের সামলিয়ে চলে চলে আজ আমাদের এই হাল হয়েছে সুনীল। আজ আমরা মিলিটারিতে ঢুকতে বাধ্য হয়েছি। আর কি কাজটা করছি? একেবারে ভাড়াটে গুন্ডার কাজ। দুমুঠো ভাত ছড়িয়ে দিয়ে এরা আমাদের দিয়ে শহরে চালের চোরা কারবারিদের পাহারা দিয়েছে, আর লাখে লাখে মানুষ না খেতে পেয়ে মরে গেছে। এর পরও কি মনে করো ধরি মাছ না ছুঁই পানি করে তুমি শান্তিতে জীবন কাটিয়ে যেতে পারবে? অনন্ত এসে দাঁড়াতেই অমল ঝট করে ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলে, লাইন ক্লিয়ার দিয়েছ? হ্যাঁ, আউট রিপোর্টও পেয়েছি। ইস্ট ইয়ার্ড ওয়েস্ট ইয়ার্ড থেকে প্রায় সকলেই এসে পড়েছে। অমল বললে, দেখো, ওদের শাস্তি দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। আমরা পরাধীন জাত। আমরা কেবল বাধা দেব। আমাদের চোখের ওপর একটি মেয়েকে নিয়ে ছিনিমিনি খেলতে কিছুতেই দেব না। 3 আপ আসাম মেলের হেডলাইট দেখা দিয়েছে। বন জঙ্গলের মধ্যে দিয়ে ফোঁস করতে করতে ছুটে আসছে। পাঁচকড়ি অমলের গা ঘেঁষে দাঁড়িয়ে বললে, ঘাবড়াবার কিছু নেই অমল, আমরা প্রায় 20 জন আছি। হেডলাইটের ধকধকে আলোটার ওপর চোখ রেখে অমল পাঁচকড়ির একটা হাত শক্ত করে চেপে ধরল। দেখতে দেখতে ট্রেনটা এসে পড়ল, ঢুকে পড়ল স্টেশনে, থেমে পড়ল প্ল্যাটফর্মে। ওরা ছোট ছোট দলে লাঠি ডান্ডা নিয়ে লেডিস কম্পার্টমেন্টের দরজায় দরজায় দাঁড়িয়ে পড়ল। অমল সবকটা দলের কানে কানে ফিসফিস করে বলে গেল, খবরদার, মাথা গরম করো না। RMS থেকে মেল ব্যাগ নামিয়ে প্ল্যাটফর্মের ওপর স্তূপাকার করে ফেললে। ডাইনিং কার কেটে সাইডিং লাইনে প্লেস করলে প্যাসেঞ্জার। কিছু নামলো, কয়েকজন উঠল। তাদের প্রায় সকলেই মিলিটারি অফিসার, আর জন কয়েক বোধহয় সিভিলিয়ান কন্ট্রাক্টর। ট্রেন আসার গোলমাল ধীরে ধীরে মিলিয়ে গেছে, লোক চলাচল থেমে গেছে। স্টেশনটা আবার খাঁ খাঁ করছে। ঢাকনি ঢাকা আলোর তলায় টুকরো টুকরো অন্ধকারগুলো যেন ঝিমিয়ে পড়ছে। কেবল জেগে আছে পাঁচকড়ি, লেডিস কম্পার্টমেন্টের দরজায় সজাগ প্রহরী। আর জেগে আছে সাদেক, লোহার রডটা ঠুকে ঠুকে পায়চারি করছে। আর জেগে আছে ছোট ছোট দলে বাকি ছেলেরা, উৎকর্ণ হয়ে অপেক্ষা করছে মোকাবিলা করার জন্যে। সময় যেন আর কাটে না। আধো আলো আধো অন্ধকারে ট্রেনের যাত্রীরা ঝিমিয়ে পড়ছে। অস্থিরভাবে অমল সমস্ত প্ল্যাটফর্মটা পায়চারি করছে। বার কয়েক স্টেশন রুমের মধ্যে উঁকি ঝুঁকি মেরে দেখে এসেছে। দেখেছে জন তিনেক আমেরিকান চেয়ারে টেবিলে বসে হই হল্লা করছে, মদ গিলছে।
চিউইং গাম চিবোচ্ছে। অমল ভেবে থই পায়নি এমন একটা বর্বর অভিসন্ধি করে মানুষগুলো এমন নির্বিকার আছে কেমন করে। তবে কি এমন কাজ করা তাদের কাছে নিতান্ত মামুলি? আর বোধহয় মিনিট তিনেক বাকি। হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে অনন্ত বললে, ওরা ঠিক করেছে ট্রেন স্টার্ট করলেই হ্যারি ঢুকে পড়বে কম্পার্টমেন্টের মধ্যে। ড্যান আর ওয়াকার থাকবে ফুটবোর্ডের ওপর। স্টার্টার পার হলেই হ্যারি একজনকে নামিয়ে দেবে, তারপর তিনজনেই লেভেল ক্রসিংয়ের কাছে নেমে পড়বে। কালও নাকি গাড়িতে উঠেছিল, কিন্তু তেমন সুবিধে করতে পারেনি। হন্তদন্ত হয়ে অনন্ত আবার স্টেশন রুমে চলে গেল। অমল সবকটা দলের কাছে সমস্ত কথা ঘুরে ঘুরে বলে এলো। স্টেশন রুমের সামনাসামনি এসেই দেখে স্টার্টার ডাউন হয়েছে, সবুজ আলো মিটমিট করছে। আর যেন অমলের পা চলে না। ড্রাইভার হুইসেল দিয়েছে। ব্রেক ভ্যান থেকে গার্ড সবুজ বাতি নাড়ছে। হো হো করে হাসতে হাসতে ড্যান, হ্যারি আর ওয়াকার বেরিয়ে এলো। পাঁচকড়ি দাঁতে দাঁত চেপে ডাকলে, সাদেক। ঠিক আছি পাঁচকড়ি বাবু। হ্যারি আসছে সকলের আগে আগে, প্রত্যেকটা কামরায় টর্চ ফেলে দেখতে দেখতে। একটার পর একটা কামরা ছেড়ে ওরা এগিয়ে চলেছে। ড্রাইভার হুইসেল দিয়ে স্টিম খুলে দিয়েছে। ভস ভস ভস। গাড়িটা যেন নড়ে উঠল, একটুখানি যেন গড়িয়েও গেল। ব্রেক চেপে ধরা কোনো একটা চাকা থেকে কেঁ কেঁ করে শব্দ হতেই থাকলো। পাঁচকড়ির চোখের দৃষ্টি ঝাপসা হয়ে উঠছে। ভেসে উঠছে আগস্ট আন্দোলনের দিনে, সেদিনকার সেই নিশুতি রাতে জ্বলন্ত মশালের সেই আলো। সেদিনও সেই ছিল সেন্ট্রি। আর আজ পাঁচকড়ি নড়ে উঠল, টলে উঠল। সমস্ত শরীরটা তার থর থর করে কেঁপে উঠল। সেদিনকারই মতো তার বুকের মধ্যে থেকে আর তো এক আর্তনাদ ঠেলে বেরিয়ে এলো, হল্ট! থতমত খেয়ে হ্যারি একেবারে দাঁড়িয়ে পড়ল। সাদেক, স্বরাজ, খগেন ওরা সকলে গিয়ে ড্যান আর ওয়াকারকে ঘেরাও করে ফেললে। অ্যাডভান্স স্টার্টার পার হয়ে ইঞ্জিন থেকে আবার হুইসেল দিয়েছে। ব্রেক ভ্যান থেকে গার্ড সাদা আলো দেখিয়ে অল রাইট সিগন্যাল দিচ্ছে। হুস হুস করে গাড়িটা বেরিয়ে যাচ্ছে। গভীর স্বস্তির এক নিঃশ্বাস অমলের বুকখানা খালি করে বেরিয়ে এলো। ধীরে ধীরে অমল ভিড়টার দিকে এগিয়ে যাচ্ছে। ওরা সকলে মিলে ড্যান, হ্যারি আর ওয়াকারকে ঘিরে ধরেছে। পাঁচকড়ি গলা ফাটিয়ে চিৎকার করছে, দিস ইজ নট ইউর স্টেটস, দিস ইজ আওয়ার ইন্ডিয়া। অমল দাঁড়িয়ে আছে। সে দেখছে 6.5 ফুট লম্বা দৈত্যের মতো তিনটে আমেরিকান, ফ্যাকাশে মুখে, রোগা শুঁটকো পাঁচকড়ির তম্বিগম্বি নীরবে হজম করছে। হঠাৎ সাদেক হ্যারির একটা হাত ধরে ঝাঁকানি দিয়ে বলে উঠল, বলো, ফিন কবি ऐसा करेगा? বিস্মিত অমল দেখলে
দোর্দণ্ড প্রতাপশালী সুসভ্য আমেরিকার ডেমোক্র্যাট সৈনিক হ্যারি অপরাধীর মতো মাথা নেড়ে জানাচ্ছে না। অমল পাঁচকড়ির কাঁধে হাত রেখে বললে, চলো পাঁচকড়ি, এবার আমরা ক্যাম্পে ফিরে যাই। বন্ধুরা, আমরা শুনছিলাম রংরুট উপন্যাসের 13 পরিচ্ছেদ। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, আমি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পরবর্তী পরিচ্ছেদে আমরা গল্পের পরবর্তী অংশ শুনতে পাব। নমস্কার।